আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই বাংলাদেশ, বলছে বিএনপি। আখাউড়া অভিমুখে লং মার্চে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান। মৌ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বদলে দিয়েছে উত্তরবঙ্গের চাষিদের জীবন। আর্থিক লাভের পাশাপাশি হচ্ছে কর্মসংস্থান। এবং সিরিজের শেষ ওয়ানডেতে হোয়াইট ওয়াশ এড়াতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় টাইগাররা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিএনপি নেতারা বলেছেন, ভারতের সঙ্গে আধিপত্যমূলক নয় বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশের জনগণ। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে আখাউড়া পর্যন্ত লং মার্চ কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতারা বলেছেন, ভারত একতরফাভাবে বাংলাদেশের ফ্যাসিবাদের সমর্থন এবং পালিয়ে যাওয়া স্বৈরাচারের আশ্রয় প্রশ্রয় দিয়ে বিশ্বব্যাপী সমালোচিত হয়েছে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে উল্লেখ করে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানান নেতারা। আখাউড়া থেকে মনির হোসেনের ক্যামেরায় আক্তার হোসেনের রিপোর্ট। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডার প্রতিবাদে রাজধানী ঢাকা থেকে ১৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আখাউড়া সীমান্তে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন আখাউড়া সীমান্তের চেকপোস্ট এলাকায় সমাবেশ করে নেতারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপোষহীন। ভারতকে বাংলাদেশের জনগণের ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা থেকে সরে আসার আহ্বান জানান নেতারা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বারবার ভারত তার নগ্ন হস্তক্ষেপ করেছে। ভারত সীমান্তে একাধিকবার হাজার হাজার বাংলাদেশি জনগণকে, নিরীহ জনগণকে গুলি করে হত্যা করেছে। পতিত স্বৈরাচারের পক্ষ ত্যাগ করে জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান জানান নেতারা। বলেন, বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে তা সহজে বিকিয়ে দেওয়া হবে না। আমরা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সবসময় সোচ্চার। ভারতীয় কর্তৃপক্ষ যেই ধরনের উন্নাসিকতা দেখাচ্ছে, একটি রাষ্ট্রের হাই কমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই দেশের ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় রাষ্ট্র সরকার কর্তৃপক্ষ এখানে ব্যর্থ হয়েছে। এর আগে ভৈরবে পথসভা করেন নেতাকর্মীরা। পথে লং মার্চ বহরকে স্বাগত জানায় স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, ব্রাহ্মণবাড়িয়া। মৌ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বদলে দিয়েছে উত্তরবঙ্গের মৌ চাষিদের জীবনমান। মাঠ পর্যায় থেকে বাজারজাতকরণ পর্যন্ত মধু সংগ্রহে সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষি এবং তৈরি হচ্ছে কর্মসংস্থান। এ কাজে অর্থ সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। রাসাল জমাদারের ভিডিও চিত্রে শাকের আদনানের রিপোর্ট। সিরাজগঞ্জের উল্লাপাড়া ও হাটিকুমরুল এবং পাবনা ও নাটোরের বিভিন্ন এলাকায় বছরখানেক ধরে আধুনিক পদ্ধতিতে মৌ চাষ ও মধু সংগ্রহের কাজ চলছে। ওই কাজে মাঠ পর্যায় থেকে ক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপ সম্পর্কে মৌ চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যদি ওয়েদার ভালো থাকে এখান থেকে মোটামুটি 2 থেকে 3 টনের মাঝামাঝি মধু উৎপাদন করার আশা আছে। প্রসেসিং করে রাখলে পরে দেখা যায় কি যে ওটা অনেক দিন রাখা বেচা, বা আমি 2 বছর বা 1 বছর পরে বাজারের সাথে আমি তাল মিলিয়ে বিক্রি করতে পারবো। মধু সংগ্রহের জন্য স্টিলের জার, ফুড গ্রেড কন্টেইনার, কাচের বয়ম ও হারভেস্টিং মেশিন সহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে মৌ চাষিদের। কাজ করে বুঝতে পারলাম যে আমাদের মৌ চাষে কোথায় কতটুকুন টেকনোলজি ওপেনিং করলে, বৃদ্ধি করলে আমাদের উৎপাদনী প্রক্রিয়াটা বেড়ে যাবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে ওই প্রকল্প বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন, বাসা।
আমাদের এদেশের মানুষের সকল ধরনের চাহিদা আমরা পূরণ করার চেষ্টা করছি ব্যাংকিংয়ের পাশাপাশি। সেটা করছি আমরা আমাদের CSR বা সামাজিক দায়বদ্ধতা যেটাকে বলা হয়, ওইটার আন্ডারে বিভিন্ন প্রজেক্টস করে আমরা কমিউনিটিতে কাজ করি। মৌ চাষিরা বলছেন নিরাপদ ও সঠিকভাবে মধু সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং পরিচর্যায় গুরুত্ব দিচ্ছেন তারা। সরিষা ফুল থেকে মধু সংগ্রহের এই যে আধুনিক যে প্রযুক্তির ব্যবহার, সেটি আসলে কাজে লাগিয়ে যদি এই মধু সংগ্রহের পরিমাণ আরও বাড়ানো যায়, তাহলে আমাদের দেশের যে চাহিদা সেটি পূরণ করে বিদেশেও মধু রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন মধু চাষিরা। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শাকের আদনান, চ্যানেল আই। পর্যটন শহর কক্সবাজারে দিনে দিনে নির্মিত হচ্ছে নতুন নতুন আবাসন, হোটেল, মোটেল আর অবকাঠামো। এতে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতের পাড়ে অবস্থিত শহরটির প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং ধ্বংস হচ্ছে প্রকৃতি, যা সুরক্ষায় কিছু নাগরিক উদ্যোগ নিচ্ছেন ছাদ কৃষির। এতে পূরণ হচ্ছে পরিবারের খাদ্য চাহিদাও। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত নৈসর্গিক সৌন্দর্যের শহর কক্সবাজার, কিন্তু ভবনের পর ভবন নির্মাণে এই শহরের সৌন্দর্য এখন অনেকটাই ম্লান হয়ে পড়েছে। উঁচু উঁচু ভবনের আড়ালে হারিয়ে যাচ্ছে সবুজ প্রকৃতি। ঠিক এই পরিস্থিতিতেই একদল নাগরিক সবুজ ধরে রাখতে উদ্যোগ নিয়েছেন ছাদ কৃষির। উত্তর রুমালিয়াছড়ার তরুণ রাসেল উদ্দিন তেমনি একজন। কক্সবাজার কলেজ থেকে অনার্স করছি, তারপর মাস্টার্স করছি, MBA করছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, এটার পর আমি কখনো চাকরির জন্য অ্যাপ্লাই করি নাই। আমি ইউটিউবে, তারপরে সোশ্যাল মিডিয়ায় আপনার দেখার পরে আমি নিজে নিজে চিন্তা করতাম, নিজে নিজে কিছু একটা করা যায়। ছাত্র হওয়ার পর আমি চিন্তা করলাম, এটা দেখে আস্তে আস্তে আমি শুরু করে দিলাম। এখানে উৎপাদিত সবজি আর প্রাণীজ আমিষ দিয়ে তিনি পরিবারের চাহিদা পূরণেও চেষ্টা করছেন। প্রোটিন, ভিটামিন বলেন, এটা চাহিদা করার জন্য আমি চিন্তা করলাম সেকশন করে টার্কি আছে, দেশি মুরগি, হাঁস, কবুতর, এগুলোতে আমার আর বাজার থেকে কিনতে হয় না। এই তরুণ উদ্যোক্তা নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি ভাবছেন নগরের পরিবেশের কথাও। যাদের ছাদ আছে, গাছপালা নিধন হয়ে গেছে, তো ওদের চিন্তা করা উচিত ছাদে সবুজায়ন করে নিজের চাহিদাও মেটানোর জন্য, এবং সবাই যাতে ছাদ বাগানে ইনভলভ হয়, সবাই ছাদ বাগান সবুজায়ন করে। ছাদ কৃষি এখন অত্যন্ত প্রয়োজনীয় একটি অনুশীলন। একটি দেখে আরেকটি সম্প্রসারিত হচ্ছে। এটি শুধুই মাত্র যে মনের তৃপ্তি তা নয়, একেবারে সতেজ শাকসবজি খাওয়া এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ছাদ কৃষি এখন অনেকেই বেছে নিয়েছেন। যেমনটি রাসেল, তরুণ এক উদ্যোক্তা, তিনি করেছেন। তারটি দেখে আশেপাশে ছড়াচ্ছে ছাদ কৃষি। শুধু জেলা শহর নয়, প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছাদ কৃষি এখন ছড়িয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের বক্তব্য, এই দিকে সরকারের একটু সহযোগিতার হাত বাড়ানো খুবই প্রয়োজন। কক্সবাজার জেলা সদরের উত্তর রুমালিয়াছড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ 2024। সিরিজের তৃতীয় শেষ ওয়ানডেতে হোয়াইট ওয়াশ এড়াতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ সন্ধ্যে 7:30টায়। প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে বাংলাদেশের। এই ম্যাচে জিতে ওয়ানডে সিরিজ শেষ করতে চায় টিম টাইগার্স। প্রথম ম্যাচে ব্যাটাররা রান পেলেও দ্বিতীয় ম্যাচে টপ অর্ডারদের ব্যর্থতায় বড় রান করতে পারেনি বাংলাদেশ। ক্যাপ্টেন মিরাজের জন্য বড় চিন্তা, ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ফর্মে নেই। হোয়াইট ওয়াশ এড়াতে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে জ্বলে উঠতে হবে টাইগারদের। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে সিলেটে টি-20 ফরম্যাটে NCL শুরু, 7 মাস পর মাঠে ফিরলেন তামিম ইকবাল। সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ 21টি দেশের 2 শতাধিক প্রতিষ্ঠান। বাংলাদেশের স্টলগুলোতে ক্রেতা দর্শনার্থীদের ভিড় তুলনামূলক বেশি। জেদ্দা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। পর্যটন শিল্পের পর বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব দিয়েছে সৌদি সরকার। ফিল্ম ফেস্টিভ্যাল, ক্রীড়া অনুষ্ঠান, বাণিজ্য মেলা সহ বছর জুড়ে চলছে বিভিন্ন অনুষ্ঠান। এরই মধ্যে জেদ্দায় শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় বাংলাদেশের চামড়া ও গার্মেন্টস পণ্যের প্রশংসা করেছেন সৌদি ব্যবসায়ীরা।
and we hope to be bigger next year and other very good product. I know Bangladesh is strong in leather and textile. বাংলাদেশি পণ্য সৌদি আরবে বাজারজাত ও সম্প্রসারণে কাজ করছে জেদ্দায় বাংলাদেশ কনসুলেট। আমরা বাংলাদেশের প্রোডাক্টকে সৌদি আরবের যারা ক্রেতা আছেন, গভর্নমেন্ট অফিসার্স, তাদেরকে উপস্থাপনের চেষ্টা করছি, কারণ আমাদের এক্সপোর্ট করার মতো প্রোডাক্ট অনেক আছে, যেটা আমরা সৌদি সরকারকে বিভিন্ন চ্যানেলে জানাচ্ছি এবং তারাও আগ্রহ প্রকাশ করছে। বাণিজ্য মেলার মাধ্যমে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হবে বলে মনে করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। না, অবশ্যই যদি এখানে আমাদের ইপিবি এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি উদ্যোগ নিয়ে আরো যারা এভাবে এক্সপোর্টার আছে সবাইকে নিয়ে আসলে এখানে অনেক ভালো সাড়া পাবে। বাংলাদেশ ও বিশ্বের 21টি দেশের কয়েকশো কোম্পানি আজকে জেদ্দার এই বাণিজ্য মেলায় অংশ নিয়েছে। এখানকার দর্শনার্থী, বিশেষ করে বাংলাদেশি যারা বিজনেসম্যান বা অন্যান্য দেশের বিজনেসম্যানরা আসছে, তারা প্রত্যাশা করছিল বিশেষ করে বাংলাদেশের লেদার এবং গার্মেন্টস বিশ্ব সমাদৃত। সৌদি আরবের জেদ্দা থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। ব্রিটেনের বার্মিংহামের দি ব্রিটিশ মুসলিম স্কুলের তৃতীয় হিফজো গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অ্যান্ড অ্যাওয়ার্ড সেরেমনি হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বার্মিংহামের লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের স্যান্ডওয়েল গ্র্যান্ড জামে মসজিদে এই অনুষ্ঠান হয়। এতে ব্রিটেনের আলেম ওলামা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন এবং ক্যামেরায় ছিলেন সোরমান মিয়া। হিফজ সম্পন্নকারী 11 শিক্ষার্থীর সুললিত কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াতের সৃষ্টি হয় মনোমুগ্ধকর পরিবেশ। পরে শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। 11 ছাত্র এবং ছাত্রী হিফজ গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন, তারা হিফজ গ্র্যাজুয়েশন পেলেন। আগামীর পথ চলায় সকলের দোয়া চান হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীরা। From the British Muslim School, I'm here with my dad on the left, and I couldn't have done it without my parents' sacrifices and my sacrifices. Now we have finished our Hifz today. Alhamdulillah, today was the day of our Hifz graduation. প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসানের সভাপতিত্বে এবং খুরশেদুল্লাহ হক ও মাওলানা মাহবুব কামালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আঞ্জুমান আল ইসলাহ ইউকের প্রেসিডেন্ট, লন্ডন ব্রিকলেন জামে মসজিদের খতিব শাইখুল হাদিস আল্লামা নজরুল ইসলাম। এই দেশে অন্ততপক্ষে একটি গ্র্যাজুয়েশনে 11 জন ছাত্র তারা হাই হিফজ কমপ্লিট করলো। আমরা আশা করি এদের মাধ্যমে কোরআনের আলো সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমান আল ইসলাহ ইউকের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলি কমপ্লেক্সের সেক্রেটারি জেনারেল মিজওয়ার রহমান সহ অন্যান্যরা। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। শখের বশে নিজ কর্মস্থলের ভবনের ছাদে আখের পর এবার ধান চাষ করে আলোড়ন তুলেছেন বরিশাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের পরিচালক ডক্টর নাফিসা জাহান। তিনি মনে করেন যে কোনো খালি জায়গাতেই চাইলে চাষ করে সফল হওয়া যায়। বরিশাল প্রতিনিধি সাইদ পান্থর তথ্য ভিডিওচিত্র নিয়ে আল মুকসেদের রিপোর্ট। চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করার প্রতিষ্ঠানের ছাদে শখের বশে প্লাস্টিকের বোতলে কালিজিরা জাতের চিনিগুড়া ধানের পরীক্ষামূলক চাষ করেন ডাক্তার নাফিসা জাহান। প্রথমবারেই সাফল্য পান তিনি। প্ল্যান করে বা উদ্দেশ্য করে কিছু করা হয়নি। আমি গাছ ভালোবাসি। আমার যিনি মালি আছেন, আমার অফিসের স্টাফরা সবাই গাছ ভালোবাসেন। আমাদের নিচে বাগান আছে, ছাদেও ড্রাগন বাগান ছিল শুরুতে। তো এবার নিচে কাজের কারণে আমরা নিচের বাগানটা নিয়ে কাজ করতে পারিনি। হয় কি না দেখাটা মূল উদ্দেশ্য ছিল, সব করেই করা। এই থেকেই তো পরবর্তীতে দেখা গেল আল্লাহর রহমতে বেশ ভালোই ফলন হয়েছে। একই ছাদে এই ধরনের ধানের পাশাপাশি রয়েছে ড্রাগন ফল ও দেশি জাতের আখ সহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ, সবজির ফলনও রয়েছে। তো এই প্রথম আমি দেখলাম যে ছাদে ধান চাষ করাও সম্ভব, আর তাও আমাদের পোলাওর জন্য, সুস্বাদু পোলাওর জন্য কালিজিরা নামক একটি ধান এখানে চাষ করা হয়েছে। এই প্রথম ধানের চাষ হয়েছে। এখন আসলে ধানের চাষটা সম্ভব, সেটাই কিন্তু পরীক্ষামূলকভাবে সেটা কিন্তু বোঝা গেল, এবং এটা কিন্তু আমাদের অর্থনীতিতে নতুন মাত্রা আনতে পারে। ৩,৫০০ টাকার মতন খরচ হয়েছে, যেটা এবছর আবার হবে না। আর ঔষধ পানি তেমন একটা লাগে নাই আমার, 2বার আমি ঔষধ দিছি আর আপনার একবার স্প্রে করে দিছি। ডাক্তার নাফিসা মনে করেন খাদ্য সংকট মোকাবিলায় শুধু ছাদ নয়, যে কোনো খালি জায়গায় চাইলে এমন বাগান করে খাদ্য চাহিদা মেটানো সম্ভব। আল মুকসিদ, চ্যানেল আই।
এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। আইনের তোয়াক্কা না করেই রাতের আধারে বালু তুলছেন প্রভাবশালীরা। এতে নদী ভাঙনের কবলে পড়েছে কয়েকটি গ্রাম। সব হারিয়ে নিঃস্ব মানুষের তালিকা যেমন দীর্ঘ হচ্ছে, তেমনি বিপর্যয় ঘটছে পরিবেশ প্রতিবেশের। মুন্সিগঞ্জ প্রতিনিধি রাসেল মাহমুদের রিপোর্ট। রাত হলেই মেঘনা নদীতে শুরু হয় বালু খেকোদের অপতৎপরতা। ভূতাত্ত্বিক জরিপ, ম্যাপিং কিংবা নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলে বালু উত্তোলন। এতে তলদেশ দেবে তীব্র ভাঙ্গনে নদী পাড়ের বাসিন্দাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ভাঙ্গন আতঙ্কে দিন পার করছেন চর কালীপুরা, মল্লিকের চর ও ষোলোয়ানি গ্রাম সহ আশপাশের হাজারো মানুষ। নদী এরকম ভাবে ভাঙতেছে, পলটে পলটে ভাঙ্গা পড়তেছে, প্রায় আমাদের গ্রামের কাছাকাছি চলে আসছে। চারিদিক দিয়ে কাটতেছে আমাদের এলাকায়, মানে চতুর্দিকে গাইটা এই এলাকা মানে বিনষ্ট। ভুক্তভোগীদের অভিযোগ, মাথা গোজার শেষ অবলম্বন রক্ষার প্রতিবাদ করলেই মিলছে প্রাণনাশের হুমকি। কইলে কথা মানে না, ইয়ালে বন্দুক লয়ে ইয়ালে গুলি করে। ইয়ার নয়ন পিয়াস, তারপর মল্লিকের চরের হচ্ছে আপনার জসিম ব্যাপারী, রতন ব্যাপারী, রতন দেওয়ান, আক্তার ব্যাপারী, ফারুক দেওয়ান। গুলি করা মাছ দূর করছে, আমরা ফাতরাই বাকি আমরা এগুলো বের পাই না, আমরা অস্ত্র দিয়ে লিয়া করে আমরা এগুলো বের পাই না। আমরা কে কইতে দেব? অবৈধ বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করে নিয়ম মেনে বালু উত্তোলনের দাবি করেছে ইজারাদাররা। লোকাল প্রশাসন, কোস্টগার্ড এবং বিভিন্ন জায়গায় আমরা এটার অ্যাপ্লিকেশন দিয়েছি যে আমাদের পাশে অবৈধ মহল চলে, কিন্তু অবৈধ মহল রাত 8টার পরে থেকে 7টার পরে থেকে সারা রাত চলবে এবং তারা বালু উত্তোলন করে। এক্ষেত্রে প্রশাসন কোনোভাবেই তাদের কোনো এই উত্তোলনে কোনো বাধা প্রদান করে না। বালু খেকোদের বিরুদ্ধে যৌথ বাহিনীর সহায়তায় নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার। সন্ধ্যা থেকে ভোর 6টা পর্যন্ত অভিযান করে 2টি বালখেট ড্রেজার, একটি বালু বহনকারী বালখেট জব্দ করি, সেই সাথে 5 জনকে হাতে নাতে ধরি এবং তাদেরকে মোবাইল কোর্টের আওতাধীন 1 মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভাঙ্গন রোধে জরুরি পদক্ষেপের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মেঘনাপাড়ের মানুষ। মুন্সিগঞ্জ থেকে রাসেল মাহমুদ, চ্যানেল আই। দর্শক, এবারে খেলার খবর। টি-20 ফরম্যাটে প্রথমবার মাঠে গড়ালো জাতীয় ক্রিকেট লিগ। উদ্বোধনী দিনে সিলেটে মাঠে নামে 8 দল। তামিম ইকবালের চট্টগ্রাম বিভাগে 5 উইকেটে হারিয়েছে রংপুর বিভাগ। বরিশালের বিপক্ষে 31 রানের জয় পেয়েছে ঢাকা মেট্রো। ডিএলএস মেথডে খুলনা বিভাগকে 11 রানে হারিয়েছে রাজশাহী বিভাগ। সিলেটে প্রথম ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে 132 রান করে তামিম ইকবালের চট্টগ্রাম। দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা তামিম 10 বলে 13 করে আউট হন। জবাবে তানভীর হায়দারের 41 রানের ইনিংসে জয় পায় রংপুর। অন্য ম্যাচে জিসান আহমেদের সেঞ্চুরির পরও ঢাকা বিভাগের কাছে 6 উইকেটে হেরেছে সিলেট বিভাগ। 4 বাউন্ডারি ও 10-6-এ 53 বলে 100 রান করেন সিলেটের জিসান। লিটন কুমার দাসকে টি-20 নতুন অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে একমাত্র নতুন মুখ এশিয়ান গেমসে খেলা পেসার রিপন মণ্ডল। তবে দলে ফিরেছেন আফিফ হোসেন, শামীম পাটোয়ারি ও নাসুম আহমেদের মতো পরিচিতরা। 3 জনই সবশেষে এই ফরম্যাটে খেলছেন 2023 সালে। এই 4 জন ছাড়াও টি-20 বাংলাদেশ দলে আছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শেখ মাহিদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ। 16, 18 ও 20 ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ 3টি টি-20 ম্যাচ হবে কিংস্টনে। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল 6টায়। সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ, বলছে বিএনপি। আখাউড়া অভিমুখে লং মার্চে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান। মৌচাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বদলে দিয়েছে উত্তরবঙ্গের চাষিদের জীবন। আর্থিক লাভের পাশাপাশি হচ্ছে কর্মসংস্থান।
এবং সিরিজের শেষ ওয়ানডেতে হোয়াইট ওয়াশ এড়াতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ, জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় টাইগাররা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।